প্রবাসীদের কেতন অনুষ্ঠানটি এনটিভি স্টুডিও কর্তৃক প্রচারিত। বিশ্বের যেখান থেকে আপনারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি আমাদেরকে এখানে আসার জন্য, যে তৌফিক দান করেছেন। শুকর আলহামদুলিল্লাহ। আপনারা জানেন প্রবাসীদের কেতন অনুষ্ঠানটি প্রবাসীদের সুখ দুঃখের কথা বলে থাকি। আমরা 1,20,00,000 প্রবাসী আজ দেশের বাইরে অবস্থান করছি। তাই যে সকল প্রবাসীরা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আমরা আজকের স্টুডিও থেকে আমাদের একজন উচ্চ লেভেলের প্রবাসী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন উনি চিকিৎসার জন্য লন্ডনে আসছেন, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। ওনার জন্য দোয়া চাইছেন, তা আমরা একজন প্রবাসী হিসাবে আমরা ওনার জন্য সারা বিশ্ববাসীর থেকে দোয়া আহ্বান করছি, আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করেন এবং দ্রুত দেশে গিয়ে বাংলাদেশের উনি আবার সেবায় নিয়োজিত হবেন, এই বলে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের আজকে বাসার মাস, আমরা বাসার শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে কথা বলি, কারণ আমরা রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করে যাচ্ছি বিদায় আমাদের বাংলাদেশের প্রতি আমাদের মায়া আছে। বাংলাদেশ আমার মা, তাই আমরা দেশকে নিয়ে ভাবি এবং দেশের যে কোনো সমস্যা সংক্রান্ত বিষয়ে প্রবাসীদের অবদান রয়েছে। তাই আমরা প্রবাসী থেকে দেশের সরকারকে নিয়েও আমরা আলোচনা করি এবং আমরা বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিই থাকি। আজকে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে 3 জন অতিথিকে নিয়ে আসছি। আমি সর্বপ্রথম ডাইনি জিনিয়াস পরিচয় করে দিচ্ছি, রাজাউল করিম, ম্যানেজিং ডিরেক্টর অফ র্যামস লন্ডন ইউকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাকে থ্যাংক ইউ আমাকে এই অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার দ্বিতীয় যিনি আছেন উনি একজন ব্যারিস্টার, সেলিম খান, ব্যারিস্টার এট ল, উনি টেক্সট সলিসিটর হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ধন্যবাদ জলিল ভাই, ধন্যবাদ এনটিভিকে এবং এনটিভির দর্শকদেরকে থ্যাংক ইউ। আমার বামে যিনি আছেন উনি ইঞ্জিনিয়ার জাহিদ মমিন, উনি ফিনল্যান্ড থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি লিডার্স এবং একজন ব্যবসায়ী, উনি হেলসিঙ্কিতে বহুদিন ধরে থাকছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম সবাইকে, যেখান থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু শহীদ ভাষা দিবস আমাদের, যারা এই ভাষার জন্য আত্মাহুতি দিয়েছেন সবার জন্য আমরা দোয়া এবং সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে থ্যাংক ইউ জলিল ভাই, আপনাকেও। 3 জনকে শুভেচ্ছা, আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা এই ব্যস্ততার মাঝে যে সময় দিয়েছেন, আমরা যেহেতু বাংলাদেশ আমাদের এই বাংলাদেশটা 1971 সালে একটি আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। আমরা একটা পাসপোর্ট পেয়ে আমরা প্রবাসে আসছি। 1,20,00,000 প্রবাসী আমরা রেমিটেন্স দিয়ে আমাদের দেশকে আমরা ধীরে ধীরে উন্নয়ন শিখরে আমরা নিয়ে গেছি। আমাদের অবদান রয়েছে। আমরা আমাদের অন্তর্বর্তীকালীন ডক্টর লারিয়ান ডক্টর ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তার এই যে দেশ পরিচালনা যারা আপাতত আছেন। তবে এই রাষ্ট্র পরিচালনা তাদের আমাদের যে অগ্রগতি উন্নতি ইত্যাদি নিয়ে আমরা কথা বলে সর্বপ্রথম যাচ্ছি আমার রাজাউল করিম ভাই, আপনার কাছে প্রশ্ন। প্রবাস থেকে আমাদের যে বর্তমান এই সরকার আসার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কারাপশন, এই বিষয়ে আপনি প্রবাসী হিসাবে এবং আপনি একজন সচেতন মানুষ, আপনার মতামত কি দেশের প্রতি? ধন্যবাদ জলিল ভাই আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। ফেব্রুয়ারি মাস, এটা ভাষার মাস, আমাদের অধিকার আদায়ের মাস, এবং আমি মনে করি এই মাস থেকে আমাদের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। তো এই জন্য আমি সকল ভাষা শহীদদের আত্মত্যাগ এবং যারা শহীদ হয়েছেন তাদের সবার মাগফিরাত এবং জান্নাত কামনা করে আমি শুরু করছি। আমরা যেহেতু প্রবাসী, এর আগের প্রোগ্রামে আমি বলেছি যে আমরা যেহেতু প্রবাসে থাকি, আমরা দেশকে ফিল করি, দেশকে মিস করি, দেশের মানুষকে ভালোবাসি, এবং আমরা প্রবাসে থাকলেও আমাদের দেশের সাথে আমাদের একটা অন্তঃস্থল একটা সম্পর্ক সবসময় গড়ে থাকে। তো আমরা দেশকে নিয়ে ভাবি এবং চিন্তা করি আমাদের দেশের মেইন যে প্রবলেম, একটা ছোট্ট দেশ, অনেক লোক, প্রচুর সমস্যা, সমাধান কিভাবে হবে। তো অনেকগুলো সমস্যার মধ্যে মেইন প্রবলেম যেটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে করাপশান। আমরা যদি বিগত সাল থেকে দেখি, আমরা বাংলাদেশের ইতিহাস বা প্রশাসন অবকাঠামো যদি দেখি, এর আগে বাংলাদেশের এই করাপশানকে রিজলভ করার জন্য, করাপশন মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য দুর্নীতি দমন ব্যুরো ছিল, অ্যান্টি করাপশন ব্যুরো। বাট রেজাল্ট কি পেয়েছি? অ্যান্টি করাপশন ব্যুরো থেকে আমরা তেমন কোনো রেজাল্ট পাইনি, করাপশন আরও বেড়ে গিয়েছে। তারপরে কি আসলো? দুর্নীতি দমন কমিশন, অ্যান্টি করাপশন কমিশন নাও। সো লাস্ট কাপল অফ ইয়ার্স অ্যান্টি করাপশন কমিশন ডিড নট ডু এনিথিং
আমরা যেটা দেখছি যে একটার পর একটা হয়তো বডি চেঞ্জ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম চেঞ্জ হচ্ছে, বাট করাপশনের জায়গায় আছে অথবা আরও অধিক মাত্রায় চলে গিয়েছে। সরকার আমলে যে নিয়োগপ্রাপ্ত যারা ছিলেন সচিবদেরকে তো ইউজড করছে, সরকার তো উদ্যোগ নিয়েছে। তারপরে আপনি মনে করেন কোন কোন খাতে এখনো আরো কিভাবে করা যেতে পারে? জলিল ভাই, is not possible to resolve corruption within a minute or in a single day. করাপশন এমন একটা জিনিস বাংলাদেশে হয়ে গেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তের সাথে এটা মিশে গেছে। তাহলে কিভাবে থাকে? দেশপ্রেমিকতার অভাব। 100% আমি যেটা বলবো, আমি যদি আপনাকে একটু আমার চিন্তা চেতনা থেকে আমি যদি বলি, বাংলাদেশে আমরা মোটামুটি ধরেন আমরা বলি যে 18 কোর পিপল আছে। তার মধ্যে আমরা যদি চিন্তা করি হাউ মেনি পার্সেন্ট এডুকেটেড, আমরা ওভারঅল যদি ধরি লাস্টটা পরিসংখ্যান অনুযায়ী হয়তো 60-70% চলে যাবে। এর মধ্যে হয়তো মেইন কোর আমরা প্রশাসনে হয়তো 5 থেকে 5 to 7% লোক হায়ার এডুকেটেড পিপল তারা বাংলাদেশকে রান করে, অ্যাডমিনিস্ট্রেটিভ রান করে। তো আসলে করাপশনটা হচ্ছে কোথায়? আপনি কি মনে ঠিক থেকে আমি বুঝতে পারছি, মানে আপনি চাচ্ছেন যে আমাদের জেনারেশন আমি আপনাকে বলতে চাই আমাদের প্রবলেমটা কোথায়? আমরা দুর্নীতি দমন ব্যুরো করলাম, দুর্নীতি শেষ করতে পারিনি। আমরা দুর্নীতি দমন কমিশন করলাম, দুর্নীতি আরো বেড়ে গেল। তাহলে আমাদের এটার সমাধান কোথায়? আমরা এটার পর আরেকটা যদি আরো কিছু নিয়ে আসি তাও এটা সমাধান হবে না। এটা সমাধান কি করে? যেন মেজরিটি পার্সন যারা দেশকে রান করছে, লিডিং দিচ্ছে, সেখান থেকে দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি তাহলে দমন কিভাবে হবে এটা জানা দরকার, চিন্তা করা দরকার। আমি একজন প্রবাসী, আমার পক্ষ থেকে আমি ফিল করেছি যে আমাদের দেশে যত এডুকেটেড পিপল আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থেকে কিন্তু করাপশনটা হচ্ছে। দ্যাট মিনস 5 to 7% পিপল হু আর হায়ার এডুকেটেড, গভর্নমেন্ট স্পেন্ড লট অফ মানি ইন দেয়ার ইউনিভার্সিটি লাইফ। বেসিক্যালি যখন আমি মনে করি যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার যখন হলে ছিলাম, তখন আমাদের পিছনে সরকারের একটা বাজেট ছিল 2800 টাকা, 2800 টাকা করে খরচ হতো। যারা বুয়েটে আরও বেশি, যারা মেডিকেলে তাদের পেছনে আরও বেশি। বর্তমানে এটার সংখ্যা হয়তো 8-10 হাজার পাউন্ড টাকা হয়ে গেছে মাসে। তো এত টাকা ইনভেস্ট করে আমরা কি একজন কারাপ্টেড অফিসার বের করে নিয়ে আসতেছি? তাই কিনা? থেকে শুরু করতে হবে। এইটা আমার সেন্সে এইটা করাপশন বন্ধ করতে হলে হার্ট থেকে হতে হবে, দেশপ্রেমিক হইতে হবে। দেশপ্রেমিক। সেকেন্ড থিং হচ্ছে নৈতিকতা লার্ন করতে হবে, নৈতিক শিক্ষা। ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। আমরা এবার যাচ্ছি আমাদের সেলিম খান, ব্যারিস্টার এট ল। আপনার কাছে প্রশ্ন হলো যে উনি তো বললো করাপশন হচ্ছে, তাহলে করাপশনের মধ্যে আমরা দেখলাম যে বিগত সাল বা এর আগেও ছিল ব্যাংক লুট হলো। এখন একজন প্রবাসী হিসাবে রিমিটেন্স দিচ্ছেন এবং ব্যাংক লুট হচ্ছে, আপনার মতামত কি? এটা কিভাবে? আমরা দেখতে পেলাম যে এই যে আমাদের কাছে অনেকগুলি রিপোর্ট আছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও জড়িত দেখলাম। আপনার মতামত কি এই ব্যাপারে? কোয়েশ্চেনটা উত্তর দেওয়ার আগে ধরুন ভাই, আমি একটু রেজাউল ইসলাম যে বলেছেন যে সিঙ্গেল ওয়ান ডেতে করাপশন এটাকে রিমুভ করা যাবে না, রাইটলি সে বলেছেন। এবং কি উপায় আপনি কোয়েশ্চেন করছেন যে কি উপায় এটাকে দূরীভূত করা যায়? যেহেতু একটা সিঙ্গেল ডেতে করা যাবে না, বাট একটা দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা থাকতে হবে। আপনি রাইটলি বলেছেন যে এখানে প্রাইমারি লেভেল থেকে, অর্থাৎ আমাদের প্রাইমারি এডুকেশনে যদি এথিক্যাল এডুকেশন যদি বাচ্চাদের এই 1 to 5, 10 পর্যন্ত যে রিলিজিয়াস এডুকেশন, এথিক্যাল এডুকেশন, মোরাল এডুকেশন যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এই বাচ্চাগুলা কোন সরকার কিভাবে করাপশন, এবং এই বাচ্চাগুলো যখন আস্তে আস্তে এডুকেশন করে নেবে এবং এরা যখন রিক্রুটমেন্টে ঢুকে সার্ভিস লেভেলে যাবে, তখন বাংলাদেশ একটি সুন্দর করাপশন ফ্রি হবে। বাট শর্ট টার্মে আমরা কি করতে পারি, যারা রিক্রুটমেন্ট প্রসেস এখন যেগুলো চলে, যেমন বিসিএস এবং অল আদার, যেখানে আমরা রাইটলি আমরা এই যখন সিলেক্ট করবে, রিক্রুট করবে বাংলাদেশ সরকার, তখন রাইটলি অনেস্ট এবং যোগ্য ব্যক্তিদেরকে ওই টাকা ঘুষের বিনিময়ে যেন অযোগ্য এবং অনৈতিক লোকদেরকে রিক্রুট না করা হয়, সেটা আমাদের দেখতে পেলাম যে মানে যেখানে সরকারের প্রধান যারা, তারাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। তাহলে আমরা বলি মাছের মাথা ঘা। এই ব্যাপারে আপনার মতামত কি? এখন সরকার প্রধান হিসেবে, এখানে সরকার প্রধান যে ওনাকেই আগে বেরিয়ে আসতে হবে এই দেশকে করার জন্য। আর যেটা আমরা বিদেশে থেকে আমরা যে রেমিটেন্সগুলো আমরা পাঠাই, আপনি যে কোয়েশ্চেনটি করেছেন যে আমরা দেশের জন্য করতে পারি, আমরা রেমিটেন্স পাঠাই। রেমিটেন্স আমরা পাঠাই কারণ দেশের প্রতি আমরা এখানে যারা আসছে, আমাদের রুটটা হলো দেশ বাংলাদেশ। প্রতিটা মুহূর্তে আমরা দেশের কথা মনে করি। আমাদের এই দেশে রোবোটিক লাইফের মাঝেও আমাদের মাতৃভূমির কথা মনে পড়ে। আমরা অনেক কষ্টের মাঝেও কিছু সেভ করে আমরা পরিবার পরিজনের জন্য দেশে পাঠাই, অথচ এই যে প্রতি বছর যে প্রতি মাসে যে বিলিয়ন হাজার পাউন্ড যায় বাংলাদেশে, বাট এগুলো প্রপারলি ইউজ হয় না। এগুলো বাংলাদেশ থেকে আবার ড্রেন হয়ে বিদেশে চলে যাচ্ছে, লন্ডারিং হয়ে বিদেশে চলে যাচ্ছে। যেমন বাংলাদেশ বিগত সরকারের 15 বছর আমলে আমরা দেখেছি হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। যারা শীর্ষস্থানীয় ব্যবসায়ী, যারা আমলা,
তারা বিভিন্ন খাতে আন্ডার পেমেন্ট, ওভার পেমেন্ট দেখিয়ে, আন্ডার ইনভয়েস দেখিয়ে টাকাগুলো বিদেশে পাচার করেছে। যেমন 9টি প্রকল্পে হাসিনা পরিবারের প্রায় 80,000 কোটি টাকা অভিযোগ এসেছে। এবং আমরা জানেন যে এদেশে শেখ হাসিনার একটি শেখ হাসিনা আর একজন শেখ রেহানা থাকে, ওনার বিরুদ্ধে দুর্নীতি, লেবার পার্টির ওনার ভাতিজি টিউলিপ, বোনের ঝি, যেটা বোনের মেয়ে যে টিউলিপ, উনি এই জায়গার একজন অ্যান্টি কারাপশন মিনিস্টার, উনি এই কেয়ার স্টেমের গভর্নমেন্টের। বাট ইটস ভেরি আনফর্চুনেট যে একজন অ্যান্টি কারাপশন মিনিস্টার হয়ে উনি কারাপশনে, শি ইজ ইনভলভড ইন কারাপশন। এটা জাতি হিসাবে, বাংলাদেশি জাতি হিসাবেও এটা ন্যাক্কারজনক ঘটনা। ইভেন আমি মনে করি এই ইংল্যান্ড গভর্নমেন্টের জন্য একটি খুব লজ্জাজনক ঘটনা, বাংলাদেশের ঘটনা ইংল্যান্ডে চলে আসছে এবং এই সরকারও এর জন্য বিব্রত। এবং প্রথমত আমরা দেখেছি যে উনি রিজাইন করতে চান নাই এবং এই গভর্নমেন্ট তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, বাট এমন একটা সময় এসেছে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, কারণ কেয়ার স্টারমারের গভর্নমেন্ট খুব চাপের মুখে ছিল। এবং ওনার বিরুদ্ধে যে এই ফ্ল্যাটের দুর্নীতি আসছে, ওনার নামে যে ফ্ল্যাট, এবং এখানে পরে ইনভেস্টিগেশন এখানেও আছে, বাংলাদেশেও ওনার প্রজেক্টে ল্যান্ড আছে ওনাদের। এবং এখানে যে ফ্ল্যাট যেটা পাওয়া গেছে এটা নাকি বলে যে ওটাকে গিফটেড প্রপার্টি, এবং হু গিফটেড হি। আচ্ছা, এখন প্রবাসী হিসেবে উনি বললে এখন এই যে আমরা মানি লন্ডারিং বন্ধ করার প্রক্রিয়াগুলো কি? প্রক্রিয়াগুলো মানি লন্ডারিং কিভাবে উদ্ঘাটন করা যাবে নাকি বন্ধ করা যায়, এটা ইনভেস্টিগেশন। এটা আমি যতখানি আমি দেখেছি যে বাংলাদেশ সরকার অ্যান্টি কারাপশন কমিশন, দে আর ডুইং ওয়ার্ক ইন পার্টনারশিপ উইথ বাংলাদেশ ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলাদেশ একটা আছে, এই দুটি বডিকেই অর্ডার দিয়েছে যে এই সমস্ত টাকা লন্ডারিং হয়ে গেছে এগুলাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, বিশেষ করে এই দুই পরিবার, শেখ হাসিনা পরিবার এবং শেখ রেহানা পরিবার, প্রত্যেকটা সদস্যের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রানজেকশন আহ্বান করছে ইনভেস্টিগেশনের মাধ্যমে। গভর্নর পর্যন্ত সাবেক জড়িত দেখলাম আমরা, হ্যাঁ, এবং জড়িত, এবং এই ইনভেস্টিগেশনের জন্য হেল্প করার জন্য, হ্যাঁ আমি একটু শেষ করিনি ওইটা যে কিভাবে হেল্প করা যাবে। এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে হেল্প করছে দেশের ইউকের গভর্নমেন্টও, ইউকের এই এনসিএ যে বডি, আর HMRC, এরা অলরেডি ডিসেম্বরে বাংলাদেশে গেছিল, এরা বাংলাদেশ সরকারকে ইনভেস্টিগেশনে হেল্প করতে। আমি মনে করি যে ইনভেস্টিগেশনের মাধ্যমে এই সরকার যদি, বাংলাদেশ সরকার যদি, এই ইউকে গভর্নমেন্ট যদি হেল্প করে, তাহলে অনেকটাই টাকা হয়তো উদ্ঘাটন করা সম্ভব। ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবে। খুব ভালো। যারা ইঞ্জিনিয়ার জাহিদ মান্নান ভাই, আপনার কাছে প্রবাসী অধিকার বিষয়ক যেহেতু আমাদের প্রোগ্রামটা, একজন প্রবাসী হিসেবে কি কি প্রবাসীদের যে অধিকারের মধ্যে তো অনেক অধিকারই আছে, আপনি কোন অধিকার দিয়ে শুরু করতে চান? আমি আগে আপনাদের ভাইয়ের কোশ্চেন থেকে একটু কিছু বলতে চাই, করাপশন নিয়ে স্পেশালি। আমি পজিটিভ। আমি বাংলাদেশের মানুষকে আমি করাপ্টেড মনে করি না, কারণ আমরা হচ্ছে কর্মমুখী মানুষ। আমাদের বাংলাদেশের মানুষ কর্ম খোঁজে, কর্ম চায়, দুই বেলা দুই মুঠো যেন নিজের বাচ্চাদেরকে নিয়ে সুখে থাকতে পারে। এখন করাপশনটা আমার ইয়াতে হইতেছে পলিটিশিয়ানটা করাপশন। আমরা যদি বিগত 15 বছর দেখেন, আমাদের যে দেশের মেন প্রাইম মিনিস্টার প্রত্যেকটা দিন মিথ্যা কথা বলে টিভির সামনে, প্রোগ্রামের সামনে বসে, সে যে নিজেই করাপ্টেড, যার ফুল ফ্যামিলি বিলিয়নার এখন পুরো ওয়ার্ল্ডে, বাংলাদেশে এই করাপশন টাকাগুলো দিয়া, তাহলে আপনি জনগণরে কিভাবে ইয়ে করবেন? আচ্ছা, কারণ করাপশন যখন আপনি হেড থেকে শুরু হয়, তখন প্রত্যেক অঙ্গগুলাতে এগুলা ছড়াই যায়, এবং তারা এই চেইন অফ কমান্ডটা ধরে রাখতে গেলে তাদের সিরিয়ালে সবাই খাইতে থাকে। এখন প্রবাসীদের অধিকারের ব্যাপারে কি কি অধিকার আপনি? প্রবাসীদের অধিকার, প্রবাসীরা সত্যি কথা যেটা, তারা সবকিছু থেকে বঞ্চিত। প্রথমত না, পার্লামেন্ট আমি আসতেছি আপনারে, প্রবাসী আমরা সবকিছু থেকে বঞ্চিত। আমরা যখন অ্যাডাল্ট হই বা ইউনিভার্সিটিতে উঠি, কলেজে উঠি, তখন থেকে আমি দেশ থেকে আমরা বাইরে চলে আসি। যারা পড়তে আসে, যারা কাজে আসে, মোটামুটি 17-18 পর থেকে সবাই বাইরে, তারা তারপর থেকে সবকিছু থেকে ক্লিয়ারলি বঞ্চিত। ফ্যামিলি থেকে, সমাজ থেকে, দেশ থেকে, নিজের দেশের কালচার থেকে আসি আমরা, এখানে হয়ে যায় বিদেশি। এখন মাঝে মাঝে আমার নিজেকে মনে হয় আমি ইন্টারন্যাশনাল যাযাবর। হ্যাঁ, আমি প্রাউড ফিলও করি এটা, যে আমি পৃথিবীর যেখানে যাব, আমার নেক্সট ডেতে আমি জানি আমার কি করতে হবে, এন্ড আই নো হাউ টু হ্যান্ডেল মাই লাইফ নেক্সট। তো প্রবাসীদেরকে যদি আপনি বাংলাদেশের জন্য যদি বলেন প্রবাসী অধিকার বলতে কোনো কথা নাই। অধিকার দেশও আমাদেরকে চাইতে হবে। আমরা যেহেতু দেশকে চাই, ভাই খুব ভালো বলছে যে আমরা দেশকে ফিল করি। আমি শুধু ফিল করি না, আমি এভরি ডে ফিল করি আমার দেশকে। আমি ঘুম থেকে উঠলে আমার নোয়াখালীতে থাকি। কোনো করাপশন নাই, আর করাপশন বন্ধ করতে হলে তারা কিভাবে বাংলাদেশ সরকার সেবা দিতে হলে তাদের মধ্যে একটা জায়গা দিতে হবে, সেই জায়গাটা কোনটা?
আমি মনে করি সেটা জানতে চাই। প্রবাসীদেরকে আমাদের যে অভিজ্ঞতা, যেমন আমার গ্রাম থেকে আমার অভিজ্ঞতার জীবনটা স্টার্ট, তারপরে শহর পরে ক্যাপিটাল থেকে আমি ইন্টারন্যাশনাল। তাহলে আমার জীবন, আমি অ্যাডাল্ট পর্যন্ত আমি বাংলাদেশে দেখে আসছি, বাংলাদেশে বড় হয়ে আসছি, তারপরে আসছি আমি ইউরোপে, আমি ফিনল্যান্ডে, আমি নিজের কথা বলতেছি, যেটা আমি বাংলাদেশের সবচেয়ে আমরা দুর্নীতিগ্রস্ত দেশ, আর ফিনল্যান্ড হচ্ছে সবচেয়ে জিরো দুর্নীতিগ্রস্ত দেশ। আমি সেখানে কত বছর, 16 বছর আমি এখনো থাকি, আমার ওখানে সবকিছুই অনেক কিছুই আছে। তো আমি বাংলাদেশের চাইতে আমি ফিনল্যান্ডে বেশি যাই। তো আমি ওখানে 16-17 বছর ওখানে রাজনীতি, সমাজ ব্যবস্থা, সিস্টেম, ইউরোপিয়ান কালচার এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স মোটে অবজার্ভ করার আমার টাইম হয়েছে, যেহেতু আমি 18 বছর পর বাংলাদেশকে সেবা দিতে হলে কিভাবে সেবা দিতে হবে? আমি আসতেছি। বলেন। এখন আমাদের যে অভিজ্ঞতা, জি, এটা একটা বাংলাদেশে এমপিরও নাই ইনশাল্লাহ। আচ্ছা, কারণ আমরা ডোমেস্টিক থেকে স্টার্ট করি, ইন্টারন্যাশনাল ঘুরি, যদি আমরা আবার বাংলাদেশে যাই, তাহলে আপনি বুঝেন এই ফুল জার্নিটাতে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়, জি, সেটা কোনো ডোমেস্টিক কোনো এমপি না কেউ দিতে পারবে না ইনশাল্লাহ। সুতরাং দেশ যদি পাইতে হয় আমাদের থেকে, আমাদেরকে পার্লামেন্টে জাগাইতে হবে, দেশকে সমাজ সেবা দেওয়ার জন্য আমাদেরকে জায়গা দিতে হবে। তবে আমি আজকের অনুষ্ঠান থেকে দাবি করতেছি, অ্যাটলিস্ট 5 to 10% এমপি যেন বাংলাদেশ প্রবাসীদের থেকে, বিভিন্ন ওয়ার্ল্ডের সব দেশ থেকে, খালি এক দেশ না। অবশ্যই সেখানে ইয়ের ব্যাপার আছে, দেখার ব্যাপার আছে, কার দিয়ে কি হবে, কোনটা। যদি দেশে ডেভেলপ চান, প্রবাসীদেরকে জায়গা দেন। প্রবাসীদের যতক্ষণ জায়গা না দিবেন, ততক্ষণ পর্যন্ত দেশ আমরা আগাইতে পারবো না। এখানে শুধু বেনিফিট না, এখানে আমি আমার একটা মিনিট সময় দেন। এখানে শুধু বেনিফিট না, আমরা দেশ, যখন আমি বিদেশ থেকে আসছি তখন থেকে আমি দেশে ইনভেস্ট শুরু করছি, যে দেশে কিছু করব, কি করব, দেশে আমি মিল ইন্ডাস্ট্রি করব, ওখানে আমি প্রোডাকশন তৈরি করব, এখানে পুরো ওয়ার্ল্ডে আমি হাঁটি এটা সেল করব। ধন্যবাদ আপনার কাছে। আমরা আবার আসবো, ফিরে আমি যাচ্ছি আমাদের রেজাল করিম ভাই। আপনি তো এখানে অনেক রিক্রুট করেন আমাদের বাংলাদেশে, আমরা যারা আছি অনেককে, বিভিন্ন সিকিউরিটি কোম্পানি এক্সেট্রা। বাংলাদেশকে আপনি যেহেতু আপনি ইনভেস্ট করছেন বাংলাদেশে, এখন এই ইনভেস্টটা আপনার কিভাবে আরো আপনি প্রোভাইড করতে চান, বা সরকার থেকে কি কোনো মেসেজ দেওয়া আপনার কি সেটা? একজন প্রবাসী হিসেবে অবশ্যই আমরা ইনভেস্টমেন্ট করতে, ডেফিনেটলি আমরা ইনভেস্টমেন্ট করতে চাই। ইনভেস্টমেন্টের আগের শর্ত হচ্ছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি কতটুকু আছে একজন প্রবাসীর জন্য। আমরা যতটুকু ইনভেস্ট করি, বা যেমন আমাদের পূর্বপুরুষ যারা এই লন্ডনে আছে, আমি অনেককে চিনি, যেহেতু দীর্ঘদিন ধরে আমি পাবলিক হ্যান্ডেলিং করি, আমি অনেকের সুখ দুঃখের কথা আমি শুনেছি। দেশে জমি কিনেছে, আত্মীয় স্বজন মেরে দিয়েছে, অথবা দেশে সম্পদ রেখে আসছে, ব্যাংক থেকে টাকা আউট হয়ে গিয়েছে। তো এই জন্য প্রবাসীরা কিন্তু এখন রেমিটেন্স ওইভাবে করে, সেফটি এবং সিকিউরিটির জন্য এই জায়গাটা নিশ্চিত করতে হবে প্রবাসীদের জন্য। প্রবাসীদের ফ্যামিলি, নেক্সট জেনারেশন, আর আমরা যেমন দেশকে ফিল করছি, আমাদের জেনারেশন কিন্তু ফিল করছে না, বা আমরাও আমাদের জেনারেশনের জন্য দেশটাকে সিকিউর মনে করছি না। কিভাবে আমরা ইনশিওর করব, বা মোর ইনভেস্টমেন্ট, মোর রেমিটেন্স আমরা কেন সেন্ড করব, সেই বিষয়গুলো হলো, আমি লাস্ট ইয়ারে আমি ভিজিট করেছিলাম। আমি আমার কোম্পানিকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করে ওইখানে একটা সার্ভিস চালু করার জন্য আমি আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, আমি বিডাতে গেছিলাম। বিডাতে গিয়ে যখন আমি কথা বললাম, তখন বেসিক্যালি আমার একজন ইয়ারমেট বিডাতে চাকরি করে। তা আমি ওনার ফ্রেন্ড যখন আসলো, বলে ভাই আপনি কই থাকেন? লন্ডনে। ভাই আমি এ দেশে থাকবো না, আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। কেন? তো আপনারা মেধাবীরা যদি দেশ থেকে চলে যান, তাহলে দেশটা চালাবে কে? দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। স্ট্রেট ওয়ে শি সেড, ভাই দেশ চালানোর জন্য আমরা না, দেশ চালাবে 7 খুনের মার্ডাররা, দেশ চালাবে রাস্তার টোকাইরা, দেশ চালাবে অশিক্ষিত লোকেরা। আমাদের মতো শিক্ষিত বা এডুকেটেড পিপুল দেশ চালানোর জন্য বাংলাদেশ না। সেইখানে আমরা ইনসিকিউর ফিল করি, যেখানে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টের সমস্ত টাকাটাই আপনার রক্তে বিক্রি করা টাকা, রক্ত অর্জিত পরিশ্রমের টাকা পুরোটাই মায়ের হয়ে যাবে। এই ইনসিকিউরিটিটা যদি সরকার, আমি যদি চিন্তা করি, বর্তমান ছোট্ট একটু ব্রেকে যাব, আবার ফিরে আসবো, আপনার কথা শুনবো। ধন্যবাদ দর্শকবৃন্দ, আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার ফিরে আসছি। আমরা যাচ্ছি রেজাউল করিম ভাই, আপনি যেটা বিডা নিয়ে কথা বলছিলেন, আপনার বাকি অংশটুকু বলবেন কি? থ্যাংক ইউ জয়েল ভাই, সেকেন্ড টাইম আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি যেটা বলছিলাম যে মেধাবীরা দেশ থেকে চলে যাচ্ছে,
অফিস আদালতে প্রবাসীদের জন্য কাজের সুযোগ আমরা গিয়ে যেন একটা কোম্পানি করে সিকিউর একটা ইনভেস্ট করতে পারি সেই পরিবেশ দিতে হবে। এখন আমি যেটা দেখলাম, আমি সত্যিই একটা বড় মানের ইনভেস্ট নিয়েই আমি বাংলাদেশে গেছিলাম, যে আমি যে দেশের জনসংস্থার জন্য অ্যাজ এ আমি বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষের জন্য আমি কিছু করতে চাই। প্রবাসীতেও আমি প্রায় 3 থেকে 4 হাজার লোকের আমি কর্মসংস্থান তৈরি করেছি এখানে। তো হোয়াই নট আমার বাংলাদেশ, হোয়াই নট আওয়ার পিপুল, লেট মি ডু সামথিং। এই চিন্তা থেকে আমি বাংলাদেশে করতেছিলাম। প্রত্যেকটা অফিস আদালতে আমি বাধা পেয়েছি, যে প্রত্যেক মেইন কারণ হচ্ছে করাপশন। আর আমি বলছি না সব অফিস আদালতেই যে সবাই যে করাপ্টেড এমনটি না, কিছু কিছু ভালো লোক আছে যারা করাপশন করে না, বাট অনেক করাপ্টেড পিপুলের কারণে তারা অ্যাবিউজ হচ্ছে, ইগনোর হচ্ছে, সোসাইটিতে তারা অ্যাবিউজ হচ্ছে, যার কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, যার কারণে বেশি অশিক্ষিত এবং বেশি আনএক্সপার্ট এবং করাপ্টেড পিপুলগুলো ওই জায়গাগুলো ধরে নিচ্ছে, যারা সেক্ষেত্রে প্রবাসীদের ইনভেস্টমেন্ট ইজ নট সিকিউর। তাহলে যে সংস্কার প্রক্রিয়াটা বলছে এটাই মানে অন্তর্বর্তীকালীন এটা খুবই জরুরি। 100% আমি মনে করি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে চিফ প্রফেসর yes, he is global person, he has lot of knowledge about that. His government can stay for a long time, but until unless further elections. So in my sense, if he take reasonable step, he can do, because he has global knowledge. He knows everything, but other people need to, others in his cabinet need to support him. সো যদি তারা সাপোর্ট করে তাহলে একটা সংস্কারের মাধ্যমে ইফ হি ইনশিওর দ্যাট প্রবাসীদের ইনভেস্টমেন্ট সিকিউর, তাহলে আমাদের যে রেমিটেন্স নিয়ে যেটা আমাদের রিজার্ভ ব্যাংক নিয়ে যে সমস্যাটা, এটা হবে না। আপনারা ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আপনাদের জুলাইয়ের আগে আমাদের রেমিটেন্স কমপ্লিটলি শাটডাউন হয়ে গেছিল। অ্যাজ এ রেজাল্ট ফ্যাসিস্ট গভর্নমেন্ট হ্যাজ বিন, yes, fascist government has been gone. But we need a democracy, government of democracy government. আমি আপনার সাথে without democracy government, yes, without parliament নির্বাচন he cannot continue long time as he is a interim government. He is the chief of interim government, but I know he is a intellectual person. Give him some times. I'm not telling he will take long time. সো তার একটা বাধ্যবাধকতা আছে, বাইন্ডিং আছে, এটার মধ্যে খুব কুইক শেষ করে দিয়ে একটা পথ যদি একটা পলিসি তৈরি করে দিয়ে যায়। বাট ফরেন ইনভেস্টমেন্ট নিতে হলে ডেমোক্রেটিক্যালি একটা সরকার দরকার। ডেফিনেটলি আমি এগ্রি উইথ ইউ। দ্রুত নির্বাচনের পক্ষে আমিও দ্রুত নির্বাচনের সাথে একমত, এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক। বলতেছে যে সংস্কার যেটা প্রয়োজন এটা করবে না, আর ডেমোক্রেসি সরকার এসে করবে, এটা গণতান্ত্রিক সরকার বাকিটা করবে। ধন্যবাদ। আপনার সামনে ফিরে আসবো আপনার কাছে ব্যারিস্টার আমাদের সেলিম খান সাহেব। আপনার কাছে প্রবাসীদের অনেকগুলো অধিকার মধ্যে একটা ভোট অধিকার, এখন এটা ফাইনাল হচ্ছে না, যদি সরকার বলতেছে, কিন্তু এটা হাউ ক্যান ইট আপনার প্রসিড করতে পারে? আমরা তো 1,20,00,000 ভোটার, যদি ডিসেম্বরে ভোট হয় তাহলে ভোট দিতে হলে আমাদের প্রক্রিয়াটা কিভাবে, এবং এই ব্যাপারে আপনার মতামত কি বলেন? এটা আমাদেরকে আরও বেশি সোচ্চার হতে হবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে বাংলাদেশ হাই কমিশন আছে, ইংল্যান্ডেও যে এরকম আছে, আমাদেরকে সবাই কমিউনিটির সবাই গ্রুপ ধরে গিয়ে এদেরকে বলতে হবে, আমাদের দাবি আদায়ের জন্য বলতে হবে, আমাদের ভয়েস রেইজ করতে হবে। এবং বাংলাদেশেও আমাদের এখানে যারা এলিট আছে তারা গিয়ে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার যারা আছে তাদেরকে ভোট দিতে পারবে সিস্টেমে, কিন্তু এবং পুশ করতে হবে, মানে আমাদেরকে লেগে থাকতে হবে যাতে আমাদের এই অধিকারটা আমাদের ফিরে দেয়। কারণ আমরা যদি বাংলাদেশে রেমিটেন্স দিতে পারি, এবং বাংলাদেশ আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের চালানোর জন্য 2টি ড্রাইভিং ফোর্স, একটা হলো রেমিটেন্স আর একটা হলো রেডিমেড গার্মেন্টস। তা আমরা যদি 2টি ড্রাইভিং ফোর্সের ওয়ান অফ দা হয়ে থাকি এই 1,20,00,000 মানুষ সারা পৃথিবীতে, আমরা যদি দেশ চালানোর জন্য অবদান রাখতে পারি, কেন আমরা ভোট অধিকার দিতে পারবো? নট অনলি ভোটাধিকার, এটা আমি মনে করি যে বিদেশে যারা প্রবাসী আছে, এই প্রবাসীদের মাঝখান থেকে যারা কোয়ালিফাইড, যারা দেশে নেতৃত্ব দিতে পারে, এদের মাঝখান থেকে সংরক্ষিত 20-25টি আসনের মতো যারা প্রত্যেকটা দল যেন এদেরকে নমিনেশন দেয়, যে এদের মাঝখান থেকে যারা যোগ্য, যারা ভোটাধিকারের মাধ্যমে যারা বেরিয়ে আসতে পারে, এটা করা উচিত। নট অনলি ব্যাপারে মতামত কি? দূতাবাসগুলি যে আছে তাদের কার্যক্রম কি অবস্থা? দূতাবাসের কার্যক্রমে ঢিমে তালা, এই আগের সেই ফেজি সরকারের যে সমস্ত কর্মকর্তা ছিল তারাই রয়ে গেছেন। কোনো কোনো জায়গায় 2-1 জন পরিবর্তন হয়েছে, আমাদের এখানেও পরিবর্তন হয়েছে, বাট ইজ নট সুইটেবল পারসন হু ইজ হেয়ার নাও। এখানে পরিবর্তনের মাধ্যমে বিশেষ করে ইংল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, যে সমস্ত কান্ট্রি, সৌদি আরব, দুবাই, কাতার, এজন্য যোগ্য নেতৃত্ব, নিউট্রাল যারা রাষ্ট্রদ্রোহ। একটা কল আসছে মনে হয় সেলিম ভাই, ব্যারিস্টার সাহেব একটা কল দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে কোথা থেকে বলছেন? কলার
জি, আমার নাম হচ্ছে ফিরোজ। আসসালামু আলাইকুম। আমি বলছি আপনাকে ওয়েবলি থেকে। জি, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনারা সকলে এখানে অনেক বিজ্ঞ মানুষ, অন্তত আমার চেয়ে বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছেন। জি, এই যে আমার ভাই বলেছেন যে তার অনেক ইচ্ছা, উনি দেশে 2000 লোকের কর্মসংস্থান বা 4000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, নয় কেন বাংলাদেশে উনি করেন। জি, কিন্তু আপনি বাংলাদেশে যদি কোনো ইনভেস্টমেন্ট অথবা কোনো কাজের জন্য যান, ইহা আপনার অর্থনৈতিক, সামাজিক, আপনার জীবনের ঝুঁকির সম্মুখীন হতে হবে। আপনি প্রতি পদে আপনি এক পা এগোতে পারবেন না সমস্যা ছাড়া। কোনো দরজা খোলা না, সরকার যেভাবে বুঝাক না কেন, কোনো দরজা আপনি খোলা পাবেন না, সমস্ত দরজাগুলো বন্ধ। রিসেন্টলি শেখ হাসিনার সরকার একটা করেছে যে ফরেন রেমিটেন্স, আপনি বন্ড কিনতে পারেন বাংলাদেশ থেকে, US ডলার বন্ড কিনতে পারেন। আমি কমপক্ষে 15টা ব্যাংকে ফোন করেছি, ইভেন অর্থ মন্ত্রণালয়ে ফোন করেছি, তারপরে আর একটা বলে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ফোন করেছি, আমি US ডলার প্রিমিয়ার বন্ড কিনতে চাই, কিভাবে কিনবো একটু দয়া করে বলুন। আলহামদুলিল্লাহ কোনো ব্যাংক অথবা কোনো অর্গানাইজেশন কোনো তথ্য দিতে পারেনি, এবং তারা কোনো তথ্য দিবে না। শুধুমাত্র আপনাকে পথে আটকাবে কিভাবে, এভাবে। এটা হলো বাংলাদেশের অবস্থা। সুতরাং ভাই বলেছেন যে আমার অধিকারের জন্য আপনি ইনভেস্ট করবেন ফ্রিলি, ফেয়ারলি, ইজিলি, স্মুথলি বিজনেস করার জন্য। ইউ উইল হেল্প দ্য কান্ট্রি এন্ড ইউ উইল হেল্প ইয়োরসেলফ। তো আপনি কেন কাউকে পুশ করতে যাবেন কেন? আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লরিয়েন ডক্টর ইউনূস স্যার সারা বিশ্বে ওনাকে কল করে, অথচ নিজ দেশে উনি এখন কর্ণধার হয়েছেন। উনি অনেক চেষ্টা করছেন, অনেক কিছু উনি উন্নয়ন করছেন, ডেভেলপ করতেছেন। ধন্যবাদ আপনি আমাদের যুক্ত হওয়ার জন্য। আপনার কথা আমরা শুনলাম, আপনি আমাদের কথা শুনবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি এবার বাকি অংশটা বলেন যে আমাদের দূতাবাসগুলির থেকে কিভাবে উত্তরণে আমরা প্রবাসীদের সহযোগিতা এগিয়ে আসতে পারে। দূতাবাসগুলো যারা রাষ্ট্র চেঞ্জ, ভালো যোগ্য নেতৃত্ব প্রবাসীর থেকে, এটাই আমি বলতে চাচ্ছি যে সরকারকে বেরিয়ে আসতে হবে। শুধু আমলাদের মাঝখান থেকে রিক্রুটমেন্ট দেবে সারা পৃথিবীতে যারা, এই আমলাদের তো বহির্বিশ্বের অভিজ্ঞতা নাও থাকতে পারে, বাট বহির্বিশ্বে অনেক ইন্টেলেকচুয়াল লোক আছে যারা, যে সমস্ত লোক ব্রেন ড্রেনের হয়ে আসছে দুঃখে ভারাক্রান্ত হয়ে। যেমন শুনে থাকবেন যে ক্যামব্রিজ থেকে পড়াশোনা করেও PhD করেও বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির টিচার হতে পারে নাই। কিন্তু বাংলাদেশের যে ছাত্র বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি থেকে 3rd ক্লাস পেয়ে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আছে, এটা তথ্যভিত্তিক বাংলাদেশের ইতিহাস আছে। কাজে সেই দেশে আন্দোলন করছে, প্রবাসীরা গিয়ে প্রেস ক্লাবে আপনার অন্বেষণ করছে যে বিদেশ থেকে ডিগ্রি নেওয়া তাদের সুযোগ দিচ্ছে না। সারা পৃথিবীর শহরে সিটি অনেক ইন্টেলেকচুয়াল পার্সন আছে যারা এদেরকে সরকারকে বের করে এনে বিভিন্ন দূতাবাসে রিক্রুট করতে হবে, যাতে সে বাংলাদেশের অভিজ্ঞতা এবং বিদেশের অভিজ্ঞতা সে জানে। যখন এই দেশে 10-15 বছর থাকে সে বুঝতে পারে আমাদের ল্যাকেজ কোথায় বাংলাদেশে, সে ফুলফিল করতে পারবে। কাজে যদি রিক্রুট দেয় তাহলে বাংলাদেশে আমরা আমাদের ইঞ্জিনিয়ার জাহিদ মমিন ভাই, আপনি কি ওনার কথা, আপনার কি মতামত? কি আপনার? আমি প্রথমে ইনভেস্টমেন্ট নিয়ে একটু করতে চাই। আপনি ইনভেস্ট করছেন? আমি নিজেও আমার এখন না, গত 15 বছর আগ পর্যন্ত আমি হিউজ পরিমাণে ইনভেস্ট করছি। আচ্ছা, বাট ইনভেস্টমেন্টের প্রথম শর্ত হচ্ছে, যেটা আমরা দেখি সেটা হচ্ছে আমার সেফ ইনভেস্টমেন্ট কিনা। কারণ আমাদের টাকা তো বাংলাদেশের ওই পলিটিশিয়ানদের মতো চোরা টাকা না, বা কোনো ব্যাংক ডাকাতের টাকা না। আমরা তো প্রত্যেকটা টাকা ট্যাক্স পেমেন্টের, আপনার ট্যাক্স পেমেন্ট, আপনার এভরিথিং ফ্যামিলি কস্টের পরে যেগুলো আমরা থাকে, এর ভিতরে আমরা ডোনেশন করি বিভিন্নভাবে, পারিবারিক, সামাজিক, বিভিন্নভাবে আমরা ডোনেশন করি। তারপরে টাকাগুলো আমরা ইনভেস্টমেন্ট করতে যাই। এখন ওই টাকা যদি আমাদের সেফ রিটার্ন না ফিল করি, আমরা তো ইনভেস্টমেন্ট করবো না। আমি এরকম অনেককে চিনি, ব্যবসার খাতিলে আমার অনেকের সাথে কথা হয়েছে যারা মিনিস্টার পর্যন্ত সরাসরি মিটিং করছে ইনভেস্টমেন্টের জন্য। এন্ড অফ দ্য ডে ব্যাকডোরে টাকা চায়। স্টেট কার্ড সরকারের 6 মাস পরিচালনা কেমন যাচ্ছে, কি আপনার কেমন মতামত? আমি পজিটিভ। আমি খুবই কৃতজ্ঞ, ডক্টর ইউনূস স্যার আসছেন। উনি খুবই সম্মানী মানুষ। উনি শুধু বাংলাদেশি না, উনি ইন্টারন্যাশনাল। যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করলো, কালকে রাত্রে উনি এখন সংবাদ সম্মেলন করছে। 6 মাস এই যে একদম ওনারা আসছে, স্বর্ণ ব্যবসায়ীকে যে ইয়ে করলো আপনার, ওনারা 6 মাস আপনারা ক্ষমতা নিচ্ছে। এখন ভাইরাস তো এভরিওয়্যার। আচ্ছা,
আওয়ামী লীগের ভাইরাস তো সব জায়গাতে, শুধু এক লেভেল না, 1, 2, 3 লেভেল পর্যন্ত হাসিনা মোটামুটি করাপশন লোকজন। বাইজে বলছে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পাশ করে ঢাকা ইউনিভার্সিটির জায়গা পায় না, পায় আওয়ামী লীগের বকাটা ছেলে, যে ছেলে কলেজ থেকে পর্যন্ত কিছুই করে না, শুধু আওয়ামী লীগের পিছনে লেয়াজু করি জীবনটা কাটাই দেয়, সেই পায় চান্সটা। ক্যামব্রিজের কোনো স্টুডেন্ট বা কেউ পায় না। এখন এই যদি হয় দেশের সিচুয়েশন, তাহলে কে যাবে এই দেশে, কার লাইফ নিয়ে যাবে রিস্ক নিয়ে? কেউ যাবে না এই দেশের। এখন ডক্টর ইউনূস স্যার আজকে যারা সংস্কার কমিটির যারা আছে উপদেষ্টা কমিটিতে, ওনারা মাত্র আসছে মাত্র 6 মাস। 15 বছর যে হাসিনা যে সেটআপটা দিয়ে গেছে, এটা তো 15 বছরের না, এটা তো লং টার্ম। এটা তো এখন তো আমরা ফিল করতেছি, হাসিনা যখন ইন্ডিয়া ছিল শেখ মুজিবকে করার পরে, হত্যা করার পরে, তখন থেকে ওই পরিকল্পনাটা রান হইতেছিল। এবং ইন্ডিয়ার তো টার্গেট তো স্বাধীনতার যুদ্ধ থেকে। এখন তাদের ইন্টারেস্ট হয়ে যায় হয়তো আমরা তাড়াতাড়ি স্বাধীনতা পাই গেছি। ইন্টারনাল যে তাদের ভিতরের যে এত কিছু যে তারা যে আমাদের উপর যে নজর দিয়ে রাখছে, বা তাদের দেশে যেভাবে 53টা বছর তারা শোষণ করে খাইতেছে কন্টিনিউ মিথ্যা ভাই, এবং সেটা আমাদের লোকে তাদের ফেসে কাজ করতেছে। আমি ওই দিন সবচেয়ে বেশি শিওর হয়ে গেছি যে হাসিনা বাঙালি না, যেদিন উনি ফ্ল্যাগের শাড়ি পইরা বাংলাদেশ সেনাবাহিনী প্রোগ্রামে গেছে, বক্তৃতা দিয়েছে, ওই দিন আমি বুঝি গেছি উনি ভিতর থেকে না, বাঙালি না। জয় ভাই, একটা জিনিস আপনি শুনে খুশি হবেন যে এই সরকার, এই ইউনূস সরকারের আমলে আমার মনে হয় যে রেমিটেন্সটা সবাই একটু খুশি হয়ে বেশি দিচ্ছে। এমন এই $27 বিলিয়ন এই রিসেন্ট লাস্ট ইয়ার যে এই এবং দ্যাট ইজ 23% মোর দ্যান প্রিভিয়াস ইয়ার। আজকের রিপোর্ট হলো আপনার প্রবাসী আয়ের জোরালো প্রবাহের ফলে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রা মোট মজুদ রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $2,610 কোটি। বিশাল এটা সরকার। আপনার কাছে আমি প্রশ্নটা করতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে অবস্থাটা দাঁড়াইলো, কিশোর গ্যাংরা ব্রান্দাটা নিয়ে আক্রমণ করে, এখন আজকে দেখলাম র্যাব, পুলিশ, অ্যান্টি টেররিজম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করবে। এখন এই আপনার এই ব্যাপারে মতামত কি? আপনি তো মোটামুটি যেহেতু একজন লয়ার, আমার মত হচ্ছে যে যেভাবেই হোক এই সরকারকে একটা ব্যাকাচাকার মধ্যে ফেলে দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তৃতীয় একটা পক্ষ সুবিধা নিতে চাচ্ছে। আচ্ছা, আপনি জানেন যে আমি ওভাবেই বলছি যে নির্বাচন আমরা চাই, নির্বাচন ইমিডিয়েট হবে, কিন্তু নির্বাচন যিনি করাবেন তিনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল রেনিউড পারসনস, লরিয়েড পারসনস, সো ডোন্ট ফরগেট ইট। সো হি ইজ গ্লোবাল পারসনস। সো এই জন্য আমরা ভৌগোলিকভাবে যদি বলি, আমাকে একটু সময় দেন আমি একটু করে বলি। ভৌগোলিকভাবে যদি দেখি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা, আমাদের যে রাষ্ট্র অবকাঠামো এবং প্লেস, আমরা কয়েকটা পরাশক্তির শকুনের চোখের মধ্যে খপ্পরে পড়ে আছি। তো এখান থেকে বের হয়ে একটা শক্তিশালী জাতি হিসেবে নিজের মাজার উপরে ভর করে দাঁড়িয়ে বুক টান করে শত্রুর সাথে কথা বলার মতো চোখ রেখে কথা বলার জন্য কেউ যদি পারে, আমার মনে হয় যে যোগ্য এবং সত্যিকার দেশপ্রেমিক লোকরাই পারবে। কেন পারবে আমি কেন বলছি? আমার মনে হয় যে আমি যদি স্বাধীনতার 53 বছরের ইতিহাস দেখি বা আমার এই ছোট্ট জীবনে আমি যদি বিশ্লেষণ করি, আমি এভাবে চিন্তা করি যে আমরা স্বাধীনতার 53 বছর পরেও হয়তো ভাসানীর মতো একজন নেতা তৈরি করতে পারিনি, বের করে নিয়ে আসতে পারিনি। যেভাবেই হোক ইমোশনাল লিডার হিসেবে শেখ মুজিবের মতো একটা নেতা আমরা বের করতে পারিনি। আবার আমি যদি চিন্তা করি একজন শহীদ জিয়ার মতো দিশেহারা জাতিকে ক্রাইসিস মুহূর্তে একটা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো ইমিডিয়েট পদক্ষেপ নিয়ে নিজের জীবনকে বিপদের মুখে ফেলে একটা জাতিকে দিক নির্দেশনা দিয়ে একজন দেশপ্রেমিক আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারিনি। বাট এটা যদি আমি নেগেটিভলি ধরি, পজিটিভলি আমাদের একটা আশার দিক আছে। সেটা কি? দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের গোড়াকল থেকে বের করার জন্য যখন আমরা গোটা পৃথিবীব্যাপী যারা সমস্ত প্রবাসীরা দেশের ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল সব পিপুলরা যখন হতাশায় নিমজ্জিত হয়েছিল, ঠিক তখনই 2000 সালের আগে বা পরে জন্ম নেওয়া আমাদের ছেলের কিছু দেশপ্রেমিক দেখাই দিয়েছে যে আমরা পৃথিবীর কোনো চাপের কাছে মাথা নত করতে পারি না। আমরা বুলেটের সামনে নিজের অধিকার আদায় করার জন্য নিজের মাজার উপর ভর করে দাঁড়িয়ে আমরা গুলি খেতে পারি। দ্যাট মিনস এই জাতিকে দমায় রাখার কেউ কিছু না।
সুতরাং আইন শৃঙ্খলার যে বিষয়টা আপনি যে বিষয়ে আমাকে কোশ্চেন করছেন, প্রশ্নটা আপনার অন্য জায়গায় আমি আপনাকে বলছি যে এখন এই যে রাজনৈতিক দলগুলি 17 বছরের আন্দোলন, বিএনপি, জামাত, এক্সেট্রা, পাশাপাশি ছাত্র জনতার বিজয় আসলে এখন যারাই বিজয় আনলো সে ছাত্রদের এই যে দুইটা অংশ এখন মানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি করে একটা ডিভাইডেশন করতে চাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মতামত? কয়েকদিনের আমি দেখেছি দলকে বলা হচ্ছে যে ধর্মবিরোধী। হ্যাঁ, এটা গুড কোশ্চেন করেছেন। আপাতত এখন কিছুদিন হলো দেখছি জামাত ইসলামের নেতৃবৃন্দ বিএনপির পক্ষে বিপক্ষে বলছে, বিএনপির লোকজন আবার জামাতের বিপক্ষে বলছে। হ্যাঁ, আমি মনে করি যেহেতু দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্টের অত্যাচারে দুই বড় দলই এখানে খুব নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিএনপি এবং জামাত। হ্যাঁ, ডেফিনেটলি এখানে আপনি কোন আপসহীন নেত্রী ম্যাডাম জিয়া কত বছর হলো তিনি ওপেনলি কথা বলতে পারে না, উনি ভিতরে ছিলেন। ওনার কলিজার টুকরা আমাদের লিডার তারেক রহমান, উনি কতদিন, আমি সেটাই বলছি যে শহীদ জিয়ার বিএনপি মানে কি? বিএনপি মানে আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়ার নাম। আমি বলি আপনাকে, একটু বলতে দেন। শহীদ জিয়ার রক্তে গড়া দল, এই দল শহীদ জিয়া উনি কে? যে সময় শেখ মুজিবুর রহমান নিজে স্বেচ্ছা ইন্টেনশনালি হ্যাজ বিন অ্যারেস্টেড বাই আর পাক আর্মি, at that time he take over the position and declared the independent of Bangladesh, নিজের জীবনকে বিপদ রেখে উনি ওখানে যাচ্ছেন। আমি বলছি এই শহীদ জিয়াই কিন্তু বিএনপিটা গঠন করেছেন। বিএনপি ইসলাম বিরোধী দল না, ইসলামের পক্ষের দল। কেন আমি বলছি, সংবিধানে যদি লক্ষ্য করেন বিসমিল্লাহির রহমানির রহিম কে প্রতিষ্ঠিত করেছে? জিয়াউর রহমান করেছে। সংসদে আমাদের পার্লামেন্টে ঢোকার জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কে করেছে? শহীদ জিয়া করেছে। আপনি যদি আরো একটু গভীরে চিন্তা করেন, উনি ইসলাম প্রিয় ব্যক্তি ছিলেন বলে, ইসলাম ওনার মধ্যে কলিজা ছিল বলে উনি যখন সৌদি আরবে গিয়েছিলেন, আজও যদি আমরা আরাফার ময়দানে দেখে যাই, শহীদ জিয়া আমাদের কাছে নাই, কিন্তু যে ওনার রেখে যাওয়া ওনার বৃক্ষরোপণগুলো আজও আছে সাজারাতুল জিয়া হিসেবে। ডেফিনেটলি এখানে আমি আপনার কাছে ফিরে আসবো ভাইয়ের কাছে। একটা ইস্যুকে আমি অ্যাড করতে পারি, যেমন এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব, এটা দুই ধারা রাজনীতি করে, একটা ধর্মভিত্তিক রাজনীতি আর একটা লিবারাল ডেমোক্রেটিক বিএনপি রাজনীতি করে, মধ্যপন্থী ধর্মীয় দল লিবারাল ডেমোক্রেট। তো এদের মধ্যে কারণ অনেকদিন পরে তো ইলেকশন, এটা স্বাভাবিকভাবে একটুই থাকতেই পারে, কারণ মাঝখানে আবার ওদের অ্যালিয়ান্স যেটা ছিল রাজনীতিতে ব্লেম দিচ্ছে। বাট এখান থেকে বেরিয়ে আসা উচিত। আরেকটা মূল পয়েন্ট যেটা বাংলাদেশকে আনস্টেবল করার জন্য এখানে ভাবতে হবে বিএনপি এবং জামাতকে যে থার্ড পার্টি কোনো এজেন্সি ইন্টারনাল বা এক্সটার্নাল, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এখানে আমাদের বুঝতে হবে আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমরা শর্ট টার্ম লোভের জন্য আমাদেরকে অনেকে প্রলোভন দেখাতে পারে, আমাদের সেখান থেকে বেরিয়ে আসে আমরা এই সমস্ত নিজেরা বিভিন্ন দল বিভিন্ন ভোট তো নিজেরা নির্বাচিত হবো যার যার জনপ্রিয়তার জোরে। আমরা ওইখানে লোভের জন্য আমরা পা না দেই, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য রাজনীতি করি। আমার মনে হয় ওই কারণেই দেশে একটু যেটা এরকম হচ্ছে, এর মাঝে বেরিয়ে আসা উচিত। ধন্যবাদ। এবার আপনার ইঞ্জিনিয়ার জাহিদ মুমিন ভাই, আমি একটু বলি ফেলাই এই ব্যাপারে একসাথে যোগ করতে চান। জি, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে বিএনপি কে আর শিবিরে আপনি যদি কম্পেয়ার করেন, আপনি এটা এত বিশাল অঙ্কের মানুষের দেশ, এটা একটু তো হবেই। এখন বিএনপি ধর্মের রাজনীতি করে না, বিএনপি হচ্ছে একটা বিএনপি নামের সাথেই জড়িত, বিএনপি জাতীয়তাবাদী দল, এটা জাতীয়তাবাদী দল, এটা একটা জাতি। শহীদ জিয়া যখন স্বাধীনতা ঘোষণা করে তখন ওনার ফ্যামিলিকে ওনাকে কত বড় বিপদে রেখে, যদি ইন কেস স্বাধীনতা না হইতো তাহলে কি হইতো দেশে? ওনাদেরকে পাবলিক স্পটে ওনাদেরকে হ্যাং করা হইতো। তাহলে বিএনপির যে দেশকে ভালোবাসে ওনাদের নামের সাথে জড়িত। এখন এগুলো একটু তো হবে। বিএনপি ছাত্র জামাত ইসলাম তারপর ছাত্র শিবির এরা লং টাইম একসাথে কাজ। আচ্ছা, আমরা অন্যদিকে যাচ্ছি। আমরা একটু গুম নিয়ে কথা বলতে চাই। এই যে গুম হয়ে গেল অনেক মানুষ, ফিরে আসে নাই তাদের, অনেক ধরেন আপনার আত্মীয় স্বজন ভাই বোন অনেকে গুম হয়ে গেল। এই যে আয়নাঘর ব্যাপারে প্রবাসী হিসেবে আপনার মতামত কেমন? প্রবাসীরা হয়েছে বলেন। গুম বাংলাদেশে গুম কে না হয়েছে? আওয়ামী লীগের লোকজন ছাড়া কেউ বলতে পারবেন? আমি তো ফিল করতাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার নিজের ঘরে প্রতিদিন লুকাইছে এই হ্যাসালগুলা, বিভিন্ন টাইপের হ্যাসাল গুছাল থেকে বাড়ার জন্য। আপনার মতো এইভাবে সুন্দর দাঁড়িয়ে টুপি নিয়ে মানুষ বাইরে তো না, তাও টুপি দেশে গেলে টুপি ঘর থেকে বাড়িতে টুপি গুলি পকেটে নিয়ে আসতো। পোলাপান দেখলে আমরা আগে সালাম দিতাম, ইয়া করতো। এখন পোলাপান দেখলে মুরব্বীরা পোলাপানকে সালাম দিত ইয়েতে, আওয়ামী লীগের আমল গত 15 বছরে।
তো কে না গুম হয়েছে বাংলাদেশে? প্রতিটা মানুষে প্রতিদিনে গুম হয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগের এই শুধুমাত্র এই ছেলাফেলা এইগুলো ছাড়া। তাহলে বাংলাদেশে গুম, তারপরে আমাদের বিদেশিরাও গুম হয়েছে। আপনাদের অনেকের, আমি অনেকের নাম খেয়াল নাই ঠিক, বাট আয়নাগর কঠিন জিনিস। আচ্ছা, আমি একজন নতুন যে সংস্কার পন্থী যারা আছে, নতুন দল হচ্ছে, এই ব্যাপারে আপনার প্রবাস থেকে মতামত কি? আমি আশাবাদী, আমি কোনো কিছুর নেগেটিভ করি না। একটা বড় দেশ দল হইতেই পারে, এবং তারা যারা দল করতেছে তাদের আমি পজিটিভ, কারণ তারাই একমাত্র এই ফ্যাসিস্টে আউট করছে। আমি তাদের ছাত্র এখন লেখাপড়া বাদ দিয়ে না, এখানে একটা আছে আপনার ছাত্র বলতে, আমি একটু তাড়াতাড়ি কুইক দিয়ে দিই যে আমি শিক্ষাঙ্গনে রাজনীতি চাই না। যখন আপনি শিক্ষার টাইম, যখন আপনি লার্ন করবেন, আপনার ফিউচার রান করবেন, তখন যদি আপনার পলিটিক্স যদি আপনার কলেজে ঢুকে যায়, আপনার হাই স্কুলে ঢুকে যায়, তখন আপনি শিখবেন কি? ওটা থেকে বাদ দিতে হবে। রাজনীতি প্রত্যেকের করার অধিকার আছে, সব আন্ডার 18, আউট অফ এডুকেশন সিস্টেমে। ভাই, আপনি যেটা বললেন যে এই যে ছাত্ররা দল করবে না, ওনারা রিসেন্টলি বলছে, ওই যে আর্মিদের সেনাপ্রধানের সাথে বলছে, ওনারা আহ্বান জানাইছে প্রত্যেক ক্লাসের মানুষকে এই রাজনীতির সাথে সংযুক্ত। অর্থাৎ আপনি 70 বছর হলেও রাজনীতি করবেন, 100 বছর হলেও পারবেন, আপনি অ্যাডাল্ট হলে যে কোনো বয়সে ছাত্রদের রাজনীতি, এবং ওরা শুধু ছাত্র না, ওরা সমস্ত সেনাবাহিনী সহ সবাইকে অবসরপ্রাপ্ত যারা, ইভেন তাদেরকে আহ্বান করছে। এবার আমরা একটা জাওয়ান মিনিট যাচ্ছে এই ব্যাপারে একটু ভাইয়ের কাছে, ব্যারিস্টারের কাছে জানতে চাই কি করছেন আপনারা। আমাদের যে প্রতিবেশী দেশের সাথে আমাদের যে সম্পর্কের বিষয়টা আজকে, এই যে বিচার সংক্রান্ত বন্ধ, কে লাভ কে ক্ষতি হচ্ছে, যে কোশ্চেন আপনি করে ফেলেছেন, থ্যাংক ইউ আপনাকে। শুনেন, আমরা প্রতিবেশী, উই নিড, এই যে পানি নিয়ে যে বিএনপি যে লং মার্চ করলো বাসাদির মতো, এইটা হচ্ছে আমাদের অধিকার। আমাদের নেইবার কান্ট্রি আমাদের অধিকার থেকে ডিপ্রাইভ করেছে, এবং দে আর ডুইং সিন্স লং, সো দে হ্যাভ টু স্টপ ইট। ওয়াই উই কুড নট ডু ইট? বিকজ আমরা ঐক্য ছিলাম না, ওদের চোখের সাথে কথা বলার মতো আমাদের মধ্যে ওই রকম সাহস তৈরি হয়নি। আর আমাদের মধ্যে বেসিক্যালি আমাদের যেটা হয়েছে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, আমাদের পিপুলস সো মেনি ওয়ে বায়াসড বাই that neighbor countries people or raw বলেন আর যাই বলেন, তাদের শেষের পথে আমি কুইক একটু ইন্ডিয়ার ইস্যুটাতে একটু কথা বলি। তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের অধিকার তখনই আদায় করতে পারবো আমরা যদি 20 কোটি লোক যদি সবাই নিজের শক্তির উপরে দাঁড়ায়। তাদের অ্যাটমিক বোমা আমাকে ঘায়ল করতে পারবে না। তাদের অ্যাটমিক বোমা যেটা হইছে গত সপ্তাহে তো করছে এটা। আমার কিছু কলিগ ছিল ইন্ডিয়ান, তারা বলে যে তোমাদের তো অ্যাটমিক বোমা নাই, তোমরা কি করবা? আমি শেষ করতে হবে, আপনি লাস্ট মতামত দেন, আমি ওনার কাছে আসছি। আমি যেটা বলি যে আমাদের ইউনিটি, আমাদের নিজস্ব শক্তি যদি আমরা গড়ে তুলি, উই ক্যান ডমিনেটেড দেম। থ্যাংক ইউ। আপনার মতামত কি বলেন? প্রতিবেশীর সাথে স্পেশালি আমাদের মেজর যে প্রবলেমটা ইন্ডিয়া, আমাদের চারিদিকে বলা যায় আর কি, 3 দিকে তো আছে, ওখানেও আছে। ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন পলিসি হবে সমতার ভিত্তিতে, মাস্ট বি সমতার ভিত্তিতে। কিন্তু বিগত 15 বছরে যে ফরেন পলিসি বলতে কিছুই ছিল না, অর্থাৎ ওনারা যা বলছে তাই করছে। প্রায় 120 MOU হয়েছে ইন্ডিয়ার সাথে। আজকে কেমন লাগলো প্রোগ্রাম? খুব ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে। এবার আপনার কি বলেন? আমি কুইক বলি, প্রতিবেশীর সাথে হচ্ছে আমাদের অলওয়েজ উইন উইন, দুই পক্ষ লেভেল প্লে, ভাই বলছেন কোনো ইয়া না, কোনো আপনি বড় ভাই আমি ছোট ভাই সেটা না। আমি 98 যখন ইন্ডিয়া যাই প্রথমে, আমরা ভাবতাম ওরা বড় ভাই আমরা ছোট ভাই, ওরা আমাদেরকে ইয়াতে হেল্প করছে। লাস্ট কথা হচ্ছে যে আমরা যেভাবে ইউনিটি নিয়ে এই ফ্যাসিস্টকে দৌড়াইছি, আগামী দিনগুলোতে যেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা বোনেরা দেশবাসী ধন্যবাদ। আমি রেজাউল করিম ভাই এবং আমাদের ব্যারিস্টার সেলিম খান এবং জাহিদ মুবিন, আপনাদের 3 জনকে ধন্যবাদ। আপনারা আমাদের এই এনটিভিতে আজকে সময় দেওয়ার জন্য।